হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম পাড়া। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আবারও একটি জনপ্রিয় চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কিন্তু তার আগে তোমাদের সবাইকে জানাই 2024 সালের জন্য হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবাইকে এই বছরের মধ্যে চাকরি পেতে হবে এরকম একটা মনোভাব নিয়ে তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন শুরু করো, এবং তোমাদের জন্য বেস্ট উইশেস রইলো। তোমরা যেন এবছরই কোনো না কোনো চাকরিতে সিলেক্টেড হও, ঠিক আছে? তো এবারে আসি যে নোটিফিকেশন নিয়ে, এটি প্রকাশিত হয়েছে মূলত আরপিএফ এর তরফ থেকে, ঠিক আছে? আরপিএফ বলতে তোমরা জানো যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তো রেলওয়ে চাকরি বলতে গেলে যদি আমি ধরি যে 2019 সালে লাস্ট ভ্যাকেন্সি বেরিয়েছিল। তো সেই সময় কোন কোন ক্ষেত্রে বেরিয়েছিল না, এনটিপিসি এবং গ্রুপ ডি, ঠিক আছে? এবং এই আরপিএফ এর লাস্ট ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছিল 2018 সাল। তো অনেকটাই গ্যাপ তোমরা দেখতেই পাচ্ছ। তো 2018 সালে লাস্ট আরপিএফ এর ভ্যাকেন্সি বেরিয়েছিল, এবং তারপরে এই আবার 2024 সালে নতুন ভ্যাকেন্সি বের হচ্ছে। তো তোমরা এই ভিডিওটাকে প্লিজ শেষ পর্যন্ত দেখো, আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই বলবো, কি কি রয়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে কি রয়েছে। দেখো তোমাদের জন্য আমি একের পর এক রেখেছি, পোস্ট কি রয়েছে, ভ্যাকেন্সি কি রয়েছে, এক্সাম প্রসেস কি, তারপরে স্যালারি কত, এরকম এক্সাম প্যাটার্ন, ফিজিক্যাল এলিজিবিলিটি সব কিছুই রয়েছে। এবং তার থেকে বড় কথা, এটা কিন্তু একদম অথেন্টিক সোর্স থেকে আমি নিয়েছি। দেখো, তোমরা যদি দেখো এখানে দেখতে পাবে যে এখানে রয়েছে যে এস্টাবলিশমেন্ট রেলওয়ে বোর্ড, অর্থাৎ এটা একদম অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? এটা একটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে? কয়েকটা পয়েন্ট রয়েছে, 5টা পয়েন্ট রয়েছে, আমরা একে একে দেখবো কি বলা রয়েছে। দেখো, এটা কিন্তু প্রকাশিত হয়েছে মূলত মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে তোমাদের মেনলি দুটো তোমার পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। এক হলো গিয়ে তোমার এসআই, আর একটা হচ্ছে গিয়ে তোমার কনস্টেবল, ঠিক আছে? ভয় পাওয়ার দরকার নেই। এই যে এসআই কনস্টেবল বলতে তোমরা দিতে পারবে কি পারবে না এরকমটা কিছুই নয়, ঠিক আছে? তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো ভ্যাকেন্সি যদি দেখি আমরা, 2000 রয়েছে তোমার কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে 2000, এবং তোমার এসআই এর জন্য রয়েছে 250টি ভ্যাকেন্সি। আমি বলে রাখি, এই যে প্রথম থেকে যে এই এসআই এর পোস্টটা কিন্তু অনেক সুন্দর জব। এটা তোমার অফিসের মধ্যেই তোমাদেরকে কাজ করতে হবে, যে কোনো একটা স্টেশনের মধ্যেই তোমার দায়িত্ব থাকবে। এই কনস্টেবলের চাকরি, এই কনস্টেবলের চাকরিতে তোমাদেরকে ট্রেনে থাকতে হবে, ঠিক আছে? ট্রেনে থেকে বিভিন্ন এদিক থেকে ওদিক তোমাদেরকে যেতে হবে। কিন্তু এই এসআই এর চাকরি কিন্তু তোমাকে একটি নির্দিষ্ট জায়গাতে। এবং আরও একটা কথা বলে রাখি যে এই এসআই এর কিন্তু এটা কিন্তু 4600 গ্রেড পের চাকরি, ঠিক আছে? 4600 গ্রেড পে। তোমরা জানো যে এসএসসি সিজিএল এর মাধ্যমে 4600 গ্রেড পে চাকরিতে তোমরা অফিসার পোস্টের জন্য তোমরা নিয়োগ হও। তো এটাও কিন্তু ওরম অফিসার পোস্টেরই একটা চাকরি। তো তোমরা একদম ইনহ্যান্ড স্যালারি ধরতে পারো, একদম শুরুতেই তোমরা 60K কিন্তু উপর পাবে যদি তোমরা এই এসআই এর জন্য সিলেক্টেড হও, ঠিক আছে? তো আমি আসছি এখানে কিন্তু আরেকটা, যারা তোমরা যেই সব ফিমেল ক্যান্ডিডেট আমার এই ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু একদমই মিস করবে না এই নোটিফিকেশানটা, একদমই মিস করবে না, কারণ তোমাদের জন্য কিন্তু এক্সট্রা একটা রিজার্ভেশনের ব্যবস্থা রয়েছে। দেখো এখানে রয়েছে এই 4 নম্বর পয়েন্টটা যদি আমরা দেখি, যে 15% ভ্যাকেন্সি শ্যাল বি রিজার্ভ ফর উইমেন। তো যারা মেয়েরা রয়েছে তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে, 15% তোমাদের জন্যই কিন্তু শুধুমাত্র ভ্যাকেন্সিটা রয়েছে, যে মানে তোমার রিজার্ভে রয়েছে 15%। তো সেই জন্য তোমার এর কাট অফ কিন্তু অনেক কম যাবে। যেসব মেয়েরা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? এরপর যদি আমরা দেখি যে 10% রয়েছে আর একটা রিজার্ভেশন, সেটা কারা পাবে না, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে। নর্মালি রেলওয়ে যেমন রোস্টার বেসিসে চাকরি হয় ঠিক তেমনি, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি যে কোন কোন পোস্ট, আমি এখনই বললাম যে দুটো পোস্টের জন্য বেরিয়েছে, যে তোমার সাব ইন্সপেক্টর আরপিএফ, ঠিক আছে, যেটা তোমার এসআই, আর একটা তোমার কনস্টেবল, ঠিক আছে? তো কনস্টেবল আর এসআই দুটো পোস্টের জন্য কিন্তু বেরিয়েছে। এরপরে যদি আমরা দেখি যে এক্সামটা কিভাবে হবে, তো একটু দেখে নিই যে কীভাবে এক্সামটা হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একবারই পরীক্ষা দিতে হবে, অর্থাৎ প্রিলিমস মেন্স ইন্টারভিউ এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট তোমার টায়ার 1, ঠিক আছে, টায়ার 1 যেটা হবে, এবং এতে তুমি যে যত বেশি নাম্বার পাবে তার ভিত্তিতেই কিন্তু আলটিমেট সিলেকশন হবে। তো তোমাদেরকে একটা পরীক্ষায় হবে, এবং ওই পরীক্ষাটিতে ম্যাক্স টু ম্যাক্স তোমাদের স্কোর করতে হবে। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি যে টায়ার 1 পরীক্ষা হলো, তারপরে কি হবে না, তারপরে তোমাদের ফিজিক্যাল হবে, এবং এই পিইটি এবং যে রয়েছে তো আমার পিএমটি, ঠিক আছে? পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদেরকে দৌড়তে হবে, হাই জাম্প করতে হবে, এরকম রয়েছে, আমি পরে আসছি। এবং যেটা তোমার ফিজিক্যাল মেজার টেস্ট, অর্থাৎ তোমার হাইট তোমার মেজার করবে। এগুলো তো তোমাদের মোটামুটি সবাই পাস করবে, মেজার টেস্ট, এবং যেহেতু তোমার পিএটি রয়েছে কোনো চিন্তা নেই। এরপরে যদি আমরা দেখি যে ফেজ 3, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশান নর্মাল সব চাকরিতেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হয়। তো এরপরে যদি আমরা দেখি স্যালারি, আমি আগেও বলেছি যে স্যালারি কিন্তু যারা এসআইতে সিলেক্ট হবে তাদের জন্য 60K এর উপর এবং 4600 গ্রেড পে চাকরি, ঠিক আছে? তো অফিসার পোস্টের চাকরি কিন্তু এই তোমার রয়েছে
এসআই পোস্টের জন্য, এবং যারা কনস্টেবল তারা কিন্তু 30,000-এর উপরে ইন হ্যান্ড স্যালারি পাবে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি, আচ্ছা এর আগে আমি বলে দিই যে তোমরা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হওনি, আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, প্লাস পিন কমেন্টের লিঙ্ক থাকবে, তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের চাকরির খবর, তাছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পিডিএফ ওখানে কিন্তু আমি শেয়ার করি, ঠিক আছে। এছাড়া তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা লাইক করবে অবশ্যই ভালো লাগলে ভিডিওটি, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমরা দেখে নিই যে এক্সাম প্যাটার্ন কি রয়েছে। তো দুটো পোস্টের জন্য পরীক্ষা আমাদের হবে, এসআইতে জন্য একটা পরীক্ষা এবং কনস্টেবলের জন্য একটা পরীক্ষা, দুটো আলাদা আলাদা পরীক্ষা হবে। তোমার টাইম থাকবে 90 মিনিট করে, অর্থাৎ 1.5 ঘন্টা করে তোমার টাইম থাকবে, এবং কোশ্চেন থাকবে 120টা কোশ্চেন আমাদের করতে হবে এই তোমার 1.5 ঘন্টার মধ্যে। ইংরেজিতে যারা ভয় পাও, যাদের ইংরেজি একটু দুর্বল রয়েছে, তো তোমাদের জন্য এটি একদম একদম গোল্ডেন অপরচুনিটি। অনেক স্টুডেন্টই কিন্তু এই ইংরেজি থাকে না বলে কিন্তু শুধুমাত্র রেলওয়ের জন্য প্রিপারেশান নেয়। তো সেক্ষেত্রে আমি বলবো একটা কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে, এই তোমার এখানে কিন্তু কোনো ইংরেজি থাকবে না, এখানে থাকবে কি থাকবে না, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে এবং রিজনিং থাকবে। তো কতগুলো কোশ্চেন না, 35টা কোশ্চেন থাকবে, এবং অ্যারিথমেটিক থাকবে, ম্যাথ থাকবে তোমার 35টা কোশ্চেন, শুধুমাত্র অ্যারিথমেটিক, একদম বেসিক অ্যারিথমেটিক আসবে, কোনো তোমার অ্যাডভান্স পার্ট আসবে না, কিছুই আসবে না, শুধুমাত্র অ্যারিথমেটিক থেকে আসবে 35টা কোশ্চেন। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে জিএস থেকে আসবে 50টা কোশ্চেন, এবং টোটাল হবে গিয়ে তোমার 120টা কোশ্চেন, আর তোমাদেরকে করতে হবে 90 মিনিটের মধ্যে। তো রেলের একটা আলাদা একটা প্যাটার্ন ফলো করে, তো তোমাদেরকে সেভাবেই প্রিপারেশন নিতে হবে। যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্ব থাকে, প্লাস রিজনিং মোটামুটি একটা ঠিকঠাক থাকে, তো খুব একটা কঠিন নয়, এবং তোমাদের যদি প্রিপারেশন নাও তো তোমরা অবশ্যই পাশ করতে পারবে। এবং এবং এক্ষেত্রে বলে রাখি যে নেগেটিভ মার্কিং 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, এক্ষেত্রে 1/3 নেগেটিভ মার্কিং। আচ্ছা, এরপরে আসছি ফিজিক্যাল এলিজিবিলিটি। এক্ষেত্রে কি রয়েছে না, এখানে তোমাদেরকে একটা পিইটি হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এক্ষেত্রে আমাদের এসআইয়ের জন্য এবং তোমার কনস্টেবলের জন্য কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো যারা এসআই দেবে তাদের জন্য 1600 মিটার, ছেলেরা যারা রয়েছে এসআই যারা দিচ্ছ ছেলেরা, তাদের জন্য 1600 মিটার আর তোমার 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটারে দৌড়াতে হবে, এবং লং জাম্প দিতে হবে 12 ফুট, এবং হাই জাম্প দিতে হবে 3 ফুট 9 ইঞ্চি, ঠিক আছে, এগুলো রয়েছে। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে এসআইতে, তাদেরকে তোমার 800 মিটারের দৌড় দিতে হবে কত মিনিটের মধ্যে না, 4 মিনিটের মধ্যে। এবং তোমাদের ক্ষেত্রে লং জাম্প রয়েছে 9 ফুট এবং 3 ফুট রয়েছে হাই জাম্প। এবং যারা কনস্টেবল তাদের ক্ষেত্রে সময়টা আরেকটু কম রয়েছে, 5 মিনিট 45 সেকেন্ড। এটি কিন্তু একটু চাপ রয়েছে, কষ্ট রয়েছে এটা তোমার এই টাইমের মধ্যে কমপ্লিট করা। তো তোমাদেরকে অবশ্যই মাঠে গিয়ে প্র্যাকটিস করতে হবে। এবং যারা লং জাম্প দিতে হবে, যারা কনস্টেবলের জন্য লং জাম্প রয়েছে 14 ফুট এবং হাই জাম্প রয়েছে 4 ফুট। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে কিন্তু এই কনস্টেবলের জন্য 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে এই 800 মিটারের রানটা কমপ্লিট করতে হবে। এবং হাই জাম্পের এবং লং জাম্প রয়েছে, তো লং জাম্প দিতে হবে তোমাদের 9 ফুট, এবং যারা হাই জাম্পের জন্য তোমাদেরকে দিতে হবে 3 ফুট, ঠিক আছে। তো এটা রয়েছে ফিজিক্যাল এলিজিবিলিটি। এরপরে যদি দেখি যে ফিজিক্যাল মেজারমেন্ট, অর্থাৎ যার তোমাদের হাইট কত লাগবে, তো সেক্ষেত্রে যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য 165 সেন্টিমিটার, জেনারেল এসসি এসটির জন্য 160, এবং যারা তোমার গোর্খা কমিউনিটি রয়েছে, গাড়োয়াল যারা রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের 163 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট যারা জেনারেল 157, এবং এসসি এসটি 152, এবং যারা ওই তোমার গোর্খা গাড়োয়াল কমিউনিটিতে বিলং করছো, তো তোমাদের জন্য 155 সেন্টিমিটার। এবং চেস্ট তোমাদের নর্মালে থাকতে হবে 80, এবং ফলিয়ে তোমাদের 85 সেন্টিমিটার। এটা হয়ে যাবে, এটা খুব একটা চাপ নয়, একদমই এই চেস্ট সবারই মোটামুটি হয়ে যায়, যারা খুব রোগা তারা যদি তোমার বাদ যাও, কিন্তু নর্মালি সবাই পারবে। এবং যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে এই রকম রয়েছে মেজার্সগুলো, তোমরা একটু দেখে নিও। এবং যারা গোর্খা রয়েছে 80 থেকে 85, যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে একটু ছাড় রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্যই হবে, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি যে এজ কি রয়েছে, এজের ক্ষেত্রে যদি দেখো আমরা এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে 20 থেকে 25 বছর। যারা জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য মিনিমাম 20 বছর বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম 25 বছর বয়স হতে হবে। যারা তোমার কনস্টেবল দেবে, অর্থাৎ আগেরটা ছিল তোমার সাব ইন্সপেক্টর, এবং যারা কনস্টেবল দেবে তাদের জন্য মিনিমাম এজ হতে হবে 18, এবং ম্যাক্সিমাম হতে হবে 25। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যারা, এইটা তোমার গ্র্যাজুয়েশনের পোস্ট, ঠিক আছে, এবং এটি তোমার মাধ্যমিক, ঠিক আছে। অর্থাৎ যারা কনস্টেবল তাদের জন্য মাধ্যমিক পাস হলেই হবে, এবং যারা এসআই দেবে তাদের জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে। এইখানে একটা আমি ভালো কথা বলে রাখি যে, আচ্ছা এইটা তোমার দেখে নাও যে যারা তোমার যেটা তোমার নর্মাল যে রিজার্ভেশন ছাড় তোমরা যেটা পাও, যে এসসি এসটিরা 5 বছর, এবং যারা ওবিসি রয়েছে তারা 3 বছর যে রিল্যাক্সেশন পাও তোমরা সেটা পাবে, ঠিক আছে। এরপরে যেটা বলে রাখি যে এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, এইটা তোমাদেরকে একটু বুঝতে হবে। যেখানে কি রয়েছে দেখো, এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যদি তোমার নোটিফিকেশানটা জানুয়ারিতে বেরোয়, অর্থাৎ বিটুইন জানুয়ারি থেকে জুনের মধ্যে বেরোয়, ঠিক আছে, তখন সেক্ষেত্রে কিন্তু
এরা ডেট নেবে 1 জুলাই। আর যদি বেরোয় জুলাইয়ের পর থেকে, যদি বেরোয় জুলাইয়ের পর থেকে ডিসেম্বরের মধ্যে, যে দেখো লেখা রয়েছে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বেরোয়, তখন সেক্ষেত্রে কিন্তু এরা ডেট নেবে 1 জানুয়ারি। একদম কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে। অর্থাৎ এই তোমার যদি জানুয়ারির পরে পরে বেরোয়, তখন সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু নেবে 1 জুলাই এই তারিখটিকে। এবং এবং যদি বা কোনোভাবে এই তোমার রিক্রুটমেন্টটা জুলাই অবধি ডিলে করে, তো সেক্ষেত্রে ডেট নেবে যে তোমার 1 জানুয়ারি। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবে। এরপরে যদি আমরা দেখি যে আচ্ছা, এটা তোমার যেই নোটিফিকেশনটা বেরিয়েছে, আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এটা তোমার একটা রাফ একটা নোটিফিকেশন এরা একটা বের করেছে, অনেকটাই বড়, 24 পাতার মতো। তো এক্ষেত্রে কোনো কিন্তু এক্সামিনেশনের কোনো ডেট কিংবা এক্সামিনেশন ফিস কত, এই নিয়ে কিন্তু কোনো কিছুই বলেনি। অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট কি, তো এবং বলেছে যে এরা এই নোটিফিকেশানে বলেছে যে খুব তাড়াতাড়ি কিন্তু এরা একটা একদম ডিটেলস নোটিফিকেশান প্রকাশ করবে। তো অবশ্যই যখন প্রকাশ করবে, আমি তো তোমাদের জন্য ভিডিও আনবই। তো তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, তোমরা সব ধরনের নোটিফিকেশান পেয়ে যাবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাও কোনো যদি সমস্যা থাকে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ধরনের চাকরির ইনফরমেশান, একদম সঠিক অথেন্টিক ইনফরমেশান আমার চ্যানেলে পাবে তোমরা। ঠিক আছে, অল দ্য বেস্ট। চলো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং 2024-এ একটা চাকরি পেয়ে যাও। চলো টাটা, বাই।